প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলতে এসেছি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিষয়। আপনারা জানেন অত্যন্ত স্পর্শকাতর এই মুহূর্তে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন ধরনের এনফোর্সমেন্ট ইমিগ্রেশন বিধিমালার, এবং এ নিয়ে বেশ কিছু সেক্টরে যথেষ্ট উদ্বেগ, আশঙ্কা, হতাশা বিরাজ করছে। তার মধ্যে অন্যতম একটি সেক্টর হচ্ছে স্টুডেন্ট ভিসা, এবং স্টুডেন্ট হিসেবে যারা এই দেশে আসে তারা এখন নানাবিধ সমস্যার মধ্যে পড়ছে। একদিকে হচ্ছে ভিসা ক্যান্সেল হয়ে যাওয়া, কিছু দিন কয়েক আগে আমরা দেখলাম সেভিস ক্যান্সেল হয়ে যাওয়া, ওপিটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। তো সব কিছু মিলিয়ে আমরা আজকে কথা বলতে এসেছি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে সমস্ত ছাত্রছাত্রীরা F1 ভিসা নিয়ে এসেছেন এবং তাদের স্ট্যাটাস বজায় রাখা, এই দেশে লেখাপড়া করে তাদের এই দেশে চাকরির সুযোগ, কিংবা ধরেন H1B ভিসা নিয়েও আছে যারা এই দেশে লেখাপড়া করছেন, তারা H1Bতে রূপান্তরিত হয়ে পরবর্তীতে কীভাবে গ্রিন কার্ড পেতে পারেন, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি একটা খোলামেলা আলোচনার জন্য আমরা এসেছি। যা আমাদের নিউ ইয়র্ক কমিউনিটিতে অত্যন্ত পরিচিত ইমিগ্রেশন অ্যাটর্নি জনাব খায়রুল বাশারের সাথে, জ্যাকসন হাইটসের অত্যন্ত পরিচিত এলাকা ব্রডওয়ে এবং 37th এভিনিউর কোনায় যে অফিসটি, আপনার সুন্দর দৃষ্টিনন্দন ভবন, সেই ভবনের 3 তলায় ওনার অফিস, সেখানে আমরা এসেছি কথা বলার জন্য। খায়রুল বাশার, অ্যাটর্নি অ্যাট ল। খায়রুল ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। নাজমুল ভাই, আপনি কেমন আছেন? এবং আপনি তো শুনলেনই, আমাদের দর্শকদের জন্য জানালাম যে আমরা কেন এসেছি। ওপিটি এবং সেভিস ছাত্ররা সংকটে পড়েছে তাদের স্ট্যাটাস বজায় রাখার ক্ষেত্রে। তো সর্বশেষ যেটি আমরা দেখলাম যে সেভিস ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং অনেকে ওপিটি থেকেও বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা। ওপিটি হচ্ছে অপটিক্যাল প্র্যাকটিক্যাল ট্রেনিং। F1 স্টুডেন্টরা যারা লেখাপড়ার ডিগ্রি অর্জন করার পর সাধারণত 1 বছরের জন্য এদেশে চাকরি করার সুযোগ পায়, এবং সেই চাকরির সুবাদে তারা পরবর্তীতে H1B ভিসা কিংবা স্পন্সরশিপের মাধ্যমে এই দেশের স্থায়ী বাসিন্দা, পরবর্তীতে নাগরিক হতে পারে। তো এই ব্যবস্থাটি সংকুচিত হয়ে আসছে। তো এই মুহূর্তে যারা এই বিষয়ে দেশে এসেছেন তাদের মূল করণীয়টা কি, এই সেভিস থেকে বাতিল হয়ে যাওয়া কিংবা ওপিটি? ধন্যবাদ নাজমুল ভাই, আপনাদের ভিউয়ার্সের অনেক অনেক শুভেচ্ছা এই অনুষ্ঠানে সংযোগ হওয়ার জন্য। ইটস ভেরি ইম্পর্টেন্ট ইস্যু আমাদের কমিউনিটির জন্য। আমি আমাদের কমিউনিটি বলবো না, এটা গ্লোবাল একটা ইস্যু এখন রাইট নাও। আপনারা সবাই দেখছেন জানুয়ারিতে অনেক স্টুডেন্টদের সার্ভিস টার্মিনেটেড হয়ে যায় ভেরি বিগিনিং অফ দ্য সেশন, মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বিগিনিংয়ে। এটা প্রধান কারণ ছিল যাদের ইমিগ্রেশন ভায়োলেশন ছিল, যাদের মাইনর ইভেন ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য অনেকের অ্যারেস্ট ছিল, সাইটেশন ছিল, সবার সার্ভিস টার্মিনেট হয়ে গেছে। অলমোস্ট 6,000, মোর দেন 6,000 স্টুডেন্টদের সার্ভিস টার্মিনেট হয়ে যায়। পরে এটা কোর্ট পর্যন্ত গড়ায়। কোর্টে যাওয়ার পরে যাদের মাইনর ভায়োলেশন ছিল তাদের সার্ভিসগুলো রিইনস্টেট করা হয়। বাট এখনও অনেকের সার্ভিস টার্মিনেট হচ্ছে। কেন হচ্ছে এটার পিছনে যদি আমি বলতে যাই, নাম্বার 1 হচ্ছে তারা যাদের F1 স্টুডেন্ট ভিসার যেসব রুলস অ্যান্ড প্রসিডিওর আছে ওরা মেনটেন করে না। যেমন ধরেন আমি এক্সাম্পল দিতে পারবো। তো অনেকে যেমন ধরেন রেগুলারলি ওদের ক্লাসে মেনটেন করে না। 5 মাস যদি আপনি অ্যাবসেন্স থাকেন স্কুল থেকে, তারা আপনাকে সার্ভিস টার্মিনেট করে দিতে পারে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনারা রিকোয়েস্টও করতে পারেন উইদিন 5 মান্থসের মধ্যে রিইনস্টেট করার জন্য। আমরা করেছি এবং উই আর সাকসেস ইন রিইনস্টেট দ্য সার্ভিস। বাট আনফর্চুনেটলি এখন কারেন্ট ইমিগ্রেশন সিচুয়েশন ইজ নট ফ্রেন্ডলি টু অল। সো আমাদের সবাই যাতে আমরা F1 স্ট্যাটাসের নিয়ম কানুন যা আছে যেগুলো যাতে ভায়োলেট না করি, আমাদের স্টুডেন্টরা যারা আছেন তাদের জন্য অবশ্যই এটা মেনে চলতে হবে। যে নিয়মগুলো আছে স্কুলে মেনটেন করা। যেমন অনেক স্টুডেন্ট আমাদের কাছে আসছে, স্টুডেন্ট ভিসা নিয়ে আসছে, 2 মাস কলেজে গেল, এন্ড অফ দ্য সেমিস্টার কন্টিনিউ করে নেই। এখন সার্ভিস টার্মিনেট করে তো দিবেই, আপনি তো কন্টিনিউ করেন নেই এবং ফিও দেন নেই। তো এমন আমাদের কাছে আসছে বলে, তুমি আমাদের ফি দিলে উই ক্যান ট্রাই টু রিইনস্টেট ইউর সেভিস। বাট এরা আরও করে নেই, অনেকে অন্য রাউটে চলে যাচ্ছে। বাট স্টুডেন্ট যারা একদম রিয়েল স্টুডেন্ট, তাদের আমি অবশ্যই অ্যাডভাইস করবো, মেনটেন ইউর স্ট্যাটাস অ্যান্ড ফলো দ্য ল। আবার ওপিটি, অপটিক্যাল প্র্যাকটিক্যাল ট্রেনিং, যেটা বলা হচ্ছে এখন লিমিটেড করে দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে
অ্যাকসেপ্টও করা হচ্ছে না, কিংবা ওপিটি বাদ দিয়ে দেওয়ারই একটা প্রপোজাল চলছে, তাহলে এই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা জব পাওয়ার ব্যাপারে কি করতে পারে? ওয়েল, ওপিটির জন্য এখন বাদ দিচ্ছে সেটা আমি বলবো না। ওপিটির জন্য সাধারণত প্রথমে 1 ইয়ার দেয়, তারপর আপনার স্টেম যারা আছে, সায়েন্স টেকনোলজি, STEM? হ্যাঁ, সায়েন্স টেকনোলজি অ্যান্ড ম্যাথে যারা আছে ওদের জন্য 36 মাস পর্যন্ত এক্সটেনশন করে ওপিটি, OPT স্টেমে, মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ। এক্স্যাক্টলি। তো ওই সেক্টরে যারা আছে দেওয়া লাখি, তারা যদি রিলেটেড ফিল্ডে যদি জব পায় অবশ্যই তারা দেখেন কন্টিনিউ। এখন টার্মিনেট করে দিচ্ছে কারা? কাদের টার্মিনেট করছে? কারণ অনেকে ওপিটি নিয়ে তাদের ফিল্ডে কাজ করে না, ওদের টার্মিনেট করে দিচ্ছে। তো আপনি অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা ব্লেম করবো না, দে আর এনফোর্সিং দ্য ল। আগে করতো কি, ওপিটি নিয়ে আপনি টেকনোলজিতে মাস্টার্স করলেন, মাস্টার ইঞ্জিনিয়ারিংয়ে, আপনি ওপিটি করছেন, ওপিটি নিয়ে আপনি করছেন অন্য নট রিলেটেড টু ইউর ফিল্ড। ওইটা তো দেওয়া হয়েছিল অপটিক্যাল প্র্যাকটিক্যাল ট্রেনিং এর জন্য। এক্স্যাক্টলি। তো অনেকে ওপিটি অপশনাল প্র্যাকটিক্যাল, হ্যাঁ, অপশনাল ট্রেনিং। সো ওরা রিলেটেড ফিল্ডে কাজ না করার কারণে এদের ওপিটিগুলো এখন ওরা ক্যান্সেল করে দিচ্ছে। তো সুতরাং আমি বলবো না ঢালাওভাবে সবার ওপিটি ক্যান্সেল করছে, দ্যাটস নট ট্রু। আরেকটা বিষয় হচ্ছে যে H1B ভিসা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, যে $1 লক্ষ ফি নির্ধারণ করা হয়েছে। এই ব্যাপারে আমরা যতটুকু শুনেছি যে যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তারা যদি জব অফারের মাধ্যমে H1B ভিসায় ট্রান্সফার হতে চায়, তাদের সেই $1 লক্ষ দিতে হয় না। যুক্তরাষ্ট্রের বাইরে থেকে যারা নতুনভাবে জব অফার নিয়ে আসবে, তাদের জন্য এই $1 লক্ষ প্রযোজ্য। এই ব্যাপারটা কীরকম, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। জি জি, ধন্যবাদ। আপনি সঠিকভাবেই আপনি ক্যাচ করেছেন। হ্যাঁ, এটা প্রথমে একটু কনফিউশন ছিল, ঢালাওভাবে $100,000 সবাইকে দিতে হবে না, পরে এরা অ্যাডমিনিস্ট্রেশনে এসে কারেকশন করলো। এটা হচ্ছে যারা আমেরিকাতে F1 স্টুডেন্ট আসার পরে, পড়াশোনা করার পরে ওপিটি নিয়ে থ্রু H1B প্রসেসে যাবে, তাদের জন্য $100,000 ইউএস কোম্পানিকে দিতে হবে না। কাদের জন্য দিতে হবে? যেমন এখানে অনেক টেকনোলজি কোম্পানি আছে, গুগল বলেন, ফেসবুক বলেন, তারা যদি বাইরের থেকে, ওভারসিজ থেকে, যেমন ধরেন চায়না হতে পারে, ইন্ডিয়া হতে পারে, ইভেন কি এনি আদার কান্ট্রি থেকে, বাংলাদেশে হতে পারে, যদি কাউকে হায়ার করে নিয়ে আসে নতুনভাবে, নট ইউএস এডুকেটেড, এখানে নাই, বাংলাদেশ থেকে বা ফরেন কান্ট্রি থেকে ওদের জন্য অ্যাপ্লাই করবে, তাদের জন্য $100,000 অ্যাপ্লিকেবল। ও আচ্ছা, দিস ইজ দ্য ডিফারেন্স। এই যে ইউএস গ্র্যাজুয়েটদের জন্য সেটা ইউএস গ্র্যাজুয়েট হু আর ইন দ্য ইউএস এবং ওপিটিতে আছে, ওপিটির প্রসেসে H1B যাচ্ছে, তাদের জন্য এটা প্রযোজ্য না। ভেরি ক্লিয়ার কাট। অর্থাৎ যারা এখানে লেখাপড়া করছে তারা নিশ্চিন্ত থাকতে পারেন, এখানে যারা থাকতে হবে, স্ট্যাটাসে থাকতে হবে, স্ট্যাটাস মেইনটেইন করতেছেন, স্টুডেন্ট ওপিটিতে H1 এ যেতে চাচ্ছেন, তাদের জন্য এই ফিটা লাগবে, এই ফিটা তাদের জন্য অ্যাপ্লিকেবল না। আচ্ছা, এবার একটু বলি যে আমাদের একটা অনেকেরই হয়তো বিষয়টা আমরা জানি না, আমরা জানার চেষ্টা করছি যে ইমিগ্রেশন প্র্যাকটিসের যে ব্যাপারটি, ধরেন আপনি একটা স্টেট, আপনি কি 50টি স্টেটের লাইসেন্স দরকার, নাকি একটা স্টেটের লাইসেন্স থাকলে আপনার যুক্তরাষ্ট্রের সব জায়গায়, যেহেতু ইমিগ্রেশন একটি ফেডারেল ল, আপনি কি প্র্যাকটিস করতে পারেন কিনা? ধন্যবাদ নজরুল ভাই, এটা ইজ ভেরি গুড কোয়েশ্চন। আন্ডার আমি বলি লটা আন্ডার 8 CFR সেকশন 292.1 এর আন্ডারে, এই সেকশনের আন্ডারে 8 CFR মানে এটা ফেডারেল ল, এনি স্টেট থেকে কেউ যদি লাইসেন্স প্রাপ্ত হয়, হাইয়েস্ট কোর্টে তো লাইসেন্স দেয়, এনি অ্যাটর্নি, any 50 states, they can practice immigration is a federal law anywhere in the 50 states. Can even open an office to practice immigration law. Only immigration law? Only exclusively immigration law. Because that is a federal law? That's a federal law. But no state law. But state has nothing to do with immigration law. State has nothing to do with immigration law. We're talking about the federal law. So, আমি আবার বলছি, anyone whoever licensed, their license আছে যে কোনো স্টেট থেকে, can practice immigration law anywhere in the 50 states, even overseas. Oh yes. Even overseas. এটা হচ্ছে ইমিগ্রেশনের, এবং এটা আপনি এই বিষয়ে, যেমন আপনি যদি ইমিগ্রেশন ব্যাপারে দুবাইতে অফিস খুলতে চান, you can do. I can do that. Okay. এই অনেক অ্যাটর্নি ইমিগ্রেশনের দুবাইতে অফিস আছে। Oh, okay. So it is a federal law. The only any federal state থেকে, highest court থেকে, যদি আপনি লাইসেন্স পাইলে, আপনি you can practice anywhere. Exactly. লাইসেন্সটা হয় স্টেট কোর্ট থেকে।
এনি স্টেটের হাইয়েস্ট কোর্ট থেকে লাইসেন্স দেয় অ্যাটর্নিদের। হাউ অ্যাবাউট সুপ্রিম কোর্টের লয়ার বলা হয় যে এটা কি, এটার ব্যাপারটা না, কি? সুপ্রিম কোর্টের লয়ার হতে হলে ইউ হ্যাভ টু লাইসেন্স ইন এনি স্টেট। এখন আমি যদি এই স্টেটের লাইসেন্স হই, আমি ক্যান অ্যাপ্লাই ফর লাইসেন্স ইন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে তো লাইসেন্স না, এটা তো বারের No, no, you have to be member of any bar. এনি বার। Any বারের মেম্বার না হলে সুপ্রিম কোর্টের লাইসেন্স হওয়া যাবে না। ও ওকে। সো এনি 50 স্টেটের যে কোনো একটা বারের মেম্বার হলো, হ্যাঁ। মেম্বার হওয়ার পরে আপনি যদি অ্যাডমিট হতে চান সুপ্রিম কোর্টে, ইউ ক্যান বি এ মেম্বার অফ সুপ্রিম কোর্ট। ইটস ক্লিয়ার। আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন। অবশ্যই, অ্যাবসলিউটলি। ইউ আর অ্যাডমিটেড ইন সুপ্রিম কোর্ট মানে ইউ আর লাইসেন্স টু প্র্যাকটিস ইন সুপ্রিম কোর্ট। তো যাই হোক, আমরা ক্লিয়ার করলাম যে ইফ ইউ হ্যাভ লাইসেন্স ফ্রম এনি স্টেট কোর্ট অ্যাবাউট ফেডারেল ইমিগ্রেশন ল প্র্যাকটিস, আপনি সব স্টেটে যুক্তরাষ্ট্রে, এমনকি ওভারসিজও যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমিগ্রেশন লর ব্যাপারে প্র্যাকটিস করতে পারেন। এক্স্যাক্টলি, দ্যাট ইজ ট্রু। এই বিষয়ে আবার একটা কেস ল আছে, ওটা বলে দিই হ্যাঁ, সবার জন্য, সবার জ্ঞাতার্থে। হ্যাঁ। এই লটা হচ্ছে ইউএস সুপ্রিম কোর্ট কেস স্প্যারি ভার্সাস ফ্লোরিডা 1963। এই কেসে এই বিষয়টা ক্লারিফাই করে। 1963-তে ইউএস সুপ্রিম কোর্টের কেস স্প্যারি ভার্সাস ফ্লোরিডা ইন 1963 was decided and clarified. হুম। Anyone, any attorney licensed in any state that can practice federal law anywhere in the 50 states. No bar, নো বার। no bar. ওকে, ধন্যবাদ খায়রুল ভাই, আপনার সাথে অনেক তথ্য আমরা জানলাম। আমাদের কমিটির প্রয়োজনে আশা করি তথ্যগুলো কাজে লাগবে, এবং বিশেষ করে ছাত্রদের যে মেসেজটি, তারা যদি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে ঝামেলায় পড়তে না চায় কিংবা কোনো বিপদে পড়তে না চায়, যে কোনো মূল্যে তাদের স্ট্যাটাসটি বজায় রাখার চেষ্টা করা উচিত। অবশ্যই অবশ্যই তাদের স্ট্যাটাস মেনটেন করতে হবে, এবং স্টুডেন্টদের এবং জন্য ফিউচার বেনিফিটের জন্য, ইমিগ্রেশন বেনিফিটের জন্য স্ট্যাটাস বজায় রাখাটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই আপনি স্ট্যাটাস না থাকলে আনলফুল যদি হয়, আপনি ইউ ক্যানট ডু এনিথিং। আপনি যদি আনলফুল স্ট্যাটাস মানে এনিওয়ান ওভার দ্য স্ট্যাটাস, মানে স্ট্যাটাস যদি 30 days, 60 days, 180 days and more than year is তিনটা টিয়ার আছে। এই টিয়ারের মধ্যে যদি পড়েন, আপনি তো বার্ড হয়ে যাবেন 3 years, 10 years বার্ড লাইফ টাইম। হ্যাঁ, সো এই জন্য আমাদের স্টুডেন্টদের অবশ্যই অবশ্যই স্ট্যাটাস মেনটেন করা উচিত, এবং ল মেনটেন, এখানকার নিয়ম নীতি যা আছে সব কিছু মেনটেন করে, নো প্রবলেম, তাদের কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ খায়রুল ভাই, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ।